হ্যালো সবাইকে, আমি সম্ভাবনা। আর আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যে চ্যাপ্টার গুলো করছিলাম, যে চ্যাপ্টার গুলো পড়ছিলাম তার আজকে আমরা এমসিকিউস ডিসকাস করব। ঠিক আছে, এর পরের থেকে আমরা কি করব, আমরা এক একটা করে চ্যাপ্টার ধরবো। আর তার থেকে কিরকম কিরকম এমসিকিউ হতে পারে, ধরো একটাতে, একটা ভিডিওতে বা দুটো ভিডিওতে বা যতগুলো ভিডিও লাগছে সেটা কমপ্লিট করতে, সেই সমস্ত ভিডিও করে করে আমরা কি করব, সেই এমসিকিউ গুলোকে হচ্ছে আমরা ডিসকাস করবো। ঠিক আছে, যে একটা চ্যাপ্টার থেকে আমার কিরকম টাইপের এমসিকিউ আসতে পারে। ক্লিয়ার? তোমাদের ফার্স্ট যে সেমিস্টার আছে, সেই ফার্স্ট সেমিস্টারের সিলেবাস ধরে ধরে আমরা হচ্ছে এই জিনিসগুলো কমপ্লিট করব। ঠিক আছে, ওকে। তো লাস্ট যে চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করেছিলাম সেটা হচ্ছে মৌলসমূহের শ্রেণীবিভাগ ও ধর্মাবলী, পর্যাবৃত্তি, যেটাকে আমরা ইংলিশে বলি কি, বলি হচ্ছে আমরা পিরিয়ডিক প্রপার্টিজ। তো সেই পিরিয়ডিক প্রপার্টিজ যে চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করেছিলাম, আজকে তার এমসিকিউস আমি নিয়ে এসেছি। ঠিক আছে, তাহলে আমরা কিছু এমসিকিউস করব। এই চ্যাপ্টারটা অতটা টাফ চ্যাপ্টার না, খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, ভালো চ্যাপ্টার। তো এই চ্যাপ্টার গুলো থেকে যা আমরা পড়ে এসেছি সেই জিনিসগুলোরই আমরা এমসিকিউস হচ্ছে সলভ। ঠিক আছে, ওকে। তো স্টার্ট করার আগেই বলি, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে যে কোনো ধরনের নোটিফিকেশন আপডেট তোমরা ইজিলি পেয়ে যেতে পারো। যে নতুন নতুন ভিডিও গুলো আসছে তার যেন নোটিফিকেশন তোমরা প্রপারলি পেয়ে যাও, সেজন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। ঠিক আছে, তাহলে চলো স্টার্ট করি আজকে ফার্স্ট কোয়েশ্চেন নিয়ে। আচ্ছা, এটাও বলে রাখি, যে কোয়েশ্চেন যখন আমি করব আমার সাথে সাথে কিন্তু তোমাদেরও কোয়েশ্চেন কমপ্লিট করতে হবে। আর যদি তোমাদের মনে হয় কোনো কোয়েশ্চেন যে আমি যেভাবে করছি তোমরা অন্য অ্যাপ্রোচে করছো, তোমাদের সেটা যদি সুবিধা হয় তোমরা কমেন্টসে জানাতেও পারো, বা তোমরা করে নিলে তোমাদের মতো ভিডিওটাকে পজ করে কোয়েশ্চেনটা একবার দেখে নিয়ে তারপরে আরেকবার চেক করে নিলে যে ঠিক আছে, আনসারটা ঠিক হয়েছে কি হয়নি। ঠিক আছে, কিন্তু আমি করার আগেই তোমাদের কিন্তু এই কোয়েশ্চেন গুলো আমার আগে করতে হবে বা আমার সাথে সাথে করতে হবে। ঠিক আছে, যদি কোয়েশ্চেন খালি দেখো সলভ না করো তাহলে কিন্তু কোনো লাভ নেই। তো জন্য যত পারবে কোয়েশ্চেন, সব কোয়েশ্চেন আমাদের কিন্তু সলভ করতে হবে। ঠিক আছে, ওকে। তো চলো আমরা স্টার্ট করি। ফার্স্টে কি বলছে, ব্যাসার্ধের ক্রম হিসেবে নিচে কোনটা ঠিক? ব্যাসার্ধের ক্রম। আচ্ছা, এখানে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, কিছু পজিটিভ চার্জেস আছে, কিছু নেগেটিভ চার্জেস আছে। আমরা কি জানি যে আমাদের ব্যাসার্ধ, যেটা ব্যাসার্ধটা আমাদের কি হয়, নেক্সট পেজে লিখছি। ব্যাসার্ধটা আমাদের কি হয়, ব্যাসার্ধটা আমাদের প্রপোর্শনাল হয় কার থেকে? ঋণাত্মক চার্জ। মানে যত আমাদের নেগেটিভ চার্জ, যেটা নেগেটিভ চার্জটা আমাদের যত বাড়বে তত আমাদের ব্যাসার্ধ কি হবে, বাড়বে। আর যত আমাদের ধনাত্মক চার্জ বাড়বে তত আমাদের ব্যাসার্ধটা কি হবে, কমে যাবে। জন্য ব্যাসার্ধ কি হয়, ঋণাত্মক আধান বাই ধনাত্মক আধান। আর ধনাত্মক আধানটা যদি আমাদের বাড়ে, তো সেই ধনাত্মক আধান বাড়লে কি হবে, আমাদের ব্যাসার্ধটা আস্তে আস্তে কমে যাবে। তাহলে যার নেগেটিভ আধানটা যত বেশি হবে তার ব্যাসার্ধ কিন্তু তত বেশি হবে। ঠিক আছে, যার নেগেটিভ আধান যত বেশি হতে থাকবে তার যেটা ব্যাসার্ধ সেটা ততই বেশি হতে থাকবে। আর ধনাত্মক আধান যত বেশি হবে তার চার্জ, মানে ধনাত্মক আধানটা যত বেশি হবে তত তার ব্যাসার্ধটা কি হবে, কম হতে থাকবে। ক্লিয়ার? তো এটা হচ্ছে আজকের আমাদের কনসেপ্ট এটা। তো এটা আমরা কিন্তু যখন আমরা পড়ছিলাম, তোমাদের কনসেপ্ট গুলো পড়ছিলাম, যখন আমরা লেকচারটাকে থরলি ফলো করছিলাম, তখন কিন্তু এই জিনিসগুলো সেখানে আমরা করিয়েছি। কিন্তু ইনকেস যদি তোমাদের মাথা থেকে জিনিসটা বেরিয়ে গিয়ে থাকে, তারপর ছোট্ট একটা রিক্যাপ করিয়ে দিলাম। তাহলে এবার বলো এখান থেকে নিজের কোনটা হবে, নিজের কোনটা হবে? আমি জানি তোমরা এটা পারবে। এখানে দেখো সেকেন্ডেরটাতে কি বলেছে, এখানে Cl মাইনাস আছে, এখানে H2 মাইনাস আছে, আর Ca2 প্লাস আছে। এবার Ca2 প্লাস যেটা, প্রত্যেকটাতে দেখো এটাই আছে, কিন্তু Ca2 প্লাস আছে, Cl মাইনাস আছে, আর H2 মাইনাস আছে। আচ্ছা, তাহলে এটার কি পজিটিভ চার্জটা সব থেকে বেশি, এটার পজিটিভ চার্জটা কি সব থেকে বেশি, আর এটার নেগেটিভ চার্জটা কি সব থেকে, তাই না? এটা মাঝে মাঝে, ক্লোরিনটা মাঝে মাঝে। আচ্ছা, এখানে বলেছে যে ক্লোরিনের চার্জটা Cl মাইনাসটা সব থেকে কম, তারপরে H2 মাইনাস, তারপরে হচ্ছে Ca2 প্লাস। এখানে বলেছে H2 মাইনাস আর Cl মাইনাস এরটা সেম সেম, আর Ca2 প্লাস এটা তিনটারই সেম। নাকি 4 নাম্বারটা নাকি এই নাম্বারটা, তোমরা আবার বলো কোনটা হবে। তোমরা আগে ভিডিওটা পজ করো, করে নিয়ে গিয়ে আগে আনসার করো।
ওকে। আচ্ছা, এবার আমি তাহলে বলে দিই। তাহলে আমরা কি বললাম, যে যেটার ধনাত্মক চার্জ বেশি হয় তার ব্যাসার্ধ কিন্তু কি হয়ে যায়, কম হয়ে যায়। তাহলে এই তিনটের মধ্যে সব থেকে কম ব্যাসার্ধ কার হবে, Ca2+। ক্লোরিনের একটা মাইনাস আছে, সালফারের দুটো মাইনাস আছে, তাহলে এটার নেগেটিভ চার্জটা যখন বেশি, তার মানে এটার ব্যাসার্ধ কি হবে, বেশি হবে। তাহলে আমাদের অর্ডারটা কি হবে, সব থেকে কম এটা, ক্লোরিন মাইনাসের মাঝামাঝি, আর তারপরে হচ্ছে S2 মাইনাস। তাহলে কোনটা হবে ঠিক আনসার আমাদের? এ, বোঝা গেল। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে কোনটির আয়নীয় বিভব সর্বনিম্ন, কোনটার আয়নন বিভবের মান সব থেকে কম। আয়নীয় বিভব বা আয়নন বিভব আমরা কাকে বলেছিলাম, তো যখন কোনো ভূমি স্তরে কোনো একটা গ্রাউন্ড স্টেটে কোনো একটা এলিমেন্ট আছে, তার সর্ববহিস্থ কক্ষে আলগাভাবে যে যুক্ত হয়ে থাকা ইলেকট্রন সেটাকে বের করতে যেই ন্যূনতম শক্তিটা লাগছে সেটাকে আমরা কি বলছি, আয়নীয় বিভব বলছি। তাহলে এখন আমাদের দেখতে হবে যে চারটার মধ্যে কোনটার আয়নীয় বিভব সর্বনিম্ন। আয়নীয় বিভব সর্বনিম্ন মানে কি, যেটাকে কম এনার্জি দিলে সেটা বেরিয়ে যায়, যেটাকে আমাদের বেশি এনার্জি দিতে হবে না, যেটাকে বেশি এনার্জি দিতে হবে সেই জন্য কি আমাদের আয়নীয় বিভব কি সর্বোচ্চ হবে। এখানে বলেছে সর্বনিম্ন, তার মানে কোনটাতে হচ্ছে যদি আমরা সব থেকে কম আমরা এনার্জি দিই তাহলে সেই ইলেকট্রনটা বেরিয়ে যাবে। আচ্ছা, ফার্স্ট একটা দেখো কি বলেছে, 1:2, 2:2, 2p6। আচ্ছা, 1:2, 2:2, 2p6, তাহলে এটার দেখো ওয়ান এস কক্ষ ফার্স্ট এরটা ফুলফিল, সেকেন্ড এরটা ফুলফিল, 2p6, পিতে 6টা ইলেকট্রনই থাকে, 6টা ইলেকট্রন ফুলফিল। তাহলে এখানে যদি 2p6 থেকে একটা ইলেকট্রন বের করতে হয়, মানে 2p5 করতে হয়, প্রথম কথা তো এটা কি একটা নোবেল গ্যাস, নোবেল গ্যাস কনফিগারেশন। এটা কার কার কনফিগারেশন, তোমরা আমাকে এটা কমেন্টে লিখে জানাবে। তাহলে এটাকে নোবেল গ্যাস কনফিগারেশন, এটার শেলটা পরিপূর্ণ। এবার যার শেল পরিপূর্ণ থাকে সেখান থেকে ইলেকট্রন বের করা কিন্তু ততই টাফ। যদি কারোর শেল পরিপূর্ণ থাকে সেখান থেকে কিন্তু ইলেকট্রন বের করা খুবই টাফ হয়। তাহলে এটার ক্ষেত্রে কিন্তু আমাদের যে আয়নীয় বিভবটা হবে সেটা কিন্তু মোটেই কম হবে না, সেটা কিন্তু অনেকটাই বেশি হবে। বোঝা গেল? তারপরে বলছে 1:2, 2:2, 2p5। এবার এটা 2p6 ছিল, এটা 2p5, মানে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে। এবার তাও কিন্তু এটা হাফের থেকে, দেখো এটা যদি আমাদের পি অরবিটাল হয়, তাহলে তিনটে আছে, তার মানে হচ্ছে এটা 6টা ইলেকট্রন থাকবে। এবার এখানে আগে ছিল হচ্ছে আমাদের 6টা, এখন আমাদের আছে হলো 5টা। 5টা মানে এরকম, মানে এবার এইখান থেকে এই ইলেকট্রনটাকে বের করতে হবে। এটাও কিন্তু খুব অতটা ইজি আমাদের কিন্তু হবে না, কারণ খালি একটা ইলেকট্রনেই অর্ধপূর্ণর থেকে কিন্তু অনেকটাই বেশি আছে, তাই না? আচ্ছা, এখানে কি আছে, 1:2, 2:2, 2p3, মানে এটাও নেই, এটাও নেই। তার মানে এটা হচ্ছে হাফ ফিল্ড, তাই না, হাফ ফিল্ড। এখান থেকেও একটা ইলেকট্রন বের করা টাফ, কারণ আমরা জানি যে হাফ ফিল্ড বা যদি ফুল ফিল্ড হয় আমাদের অরবিটাল, তাহলে কিন্তু সেখান থেকে ইলেকট্রন বের করা অনেকটা টাফ হয়ে যায়, তাই না? তাহলে এটাও কিন্তু অতটা ইজি হবে না। আচ্ছা, এটাতে কি বলেছে, 1:2, 2:2, 2p6, 3s1। তাহলে আমি এখানে যদি একটা 3s আঁকি, তাহলে কি বলেছে, 1:2, 2:2 টা আঁকছি না, 2p6, 3s1। ভালো করে দেখো, যদি এখান থেকে 3s1 এর এই ইলেকট্রনটাকে যদি আমরা কোনোভাবে সরিয়ে দিতে পারি, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, 2p6, মানে 1:2, 2:2, 2p6, 1:2, 2:2, 2p6 কি হয়, 1:2, 2:2, 2p6 নোবেল গ্যাসের কনফিগারেশন। কার কনফিগারেশন তোমাদের আমি লিখে জানাতে বলেছি, তো 1:2, 2:2, 2p6 এটা হচ্ছে নোবেল গ্যাস কনফিগারেশন। আর যেহেতু এটা নোবেল গ্যাস কনফিগারেশন, আমরা কি বলেছি, যে যখনই কোনো একটা এলিমেন্ট ইলেকট্রন ত্যাগ করে বা গ্রহণ করে, কেন করে, স্টেবিলিটির জন্য। আর নোবেল গ্যাস কনফিগারেশন কি স্টেবল, তো এই স্টেবিলিটি গেইন করার জন্য ও কিন্তু এই যে 3s এর ইলেকট্রনটা, এই 3s এর ইলেকট্রনটাকে কিন্তু ও খুব ইজিলি ছেড়ে দেবে। এই 3s এর ইলেকট্রনটাকে কিন্তু ও খুব ইজিলি ছেড়ে দেবে। তাই জন্য যে আমাদের এনার্জিটা প্রয়োগ করতে হবে সেটার মান কিন্তু এই যে বাকি তিনটের ক্ষেত্রে যতটা প্রয়োগ করতে হবে তার তুলনায় কিন্তু অনেকটাই কম। তাহলে এক্ষেত্রে আমাদের কোনটার আয়নিক বিভবের মান সর্বনিম্ন হচ্ছে, 1:2, 2:2, 2p6, 3s1। এটার নাম কি, এটার নাম কি, কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এটার নাম কি কমেন্ট করে কিন্তু জানাবে, মনে থাকে জানো। ওকে। এবার বলেছে যে পর্যায় সারণীতে যে অক্সাইড গুলো আছে তার ক্ষারীয় চরিত্র কেমন, সেটা আমাদেরকে এখান থেকে বলতে হবে। যে আমাদের যে পর্যায় সারণী আছে সেই পর্যায় সারণীর যে অক্সাইড গুলো
তার ক্ষারীয় চরিত্রটা আমরা কিরকম করে ডিফাইন করতে পারবো। ফার্স্টে কি বলছে যে বাঁ দিক থেকে ডান দিকে গেলে বাড়ে আর ওপর থেকে নিচে আসলে কমে। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা আগে দেখি নি যে ক্ষারীয় চরিত্রের ক্রমটা কিরকম হয় সেই জিনিসটা আগে আমরা দেখি। দেখে নিয়ে আমরা দেখবো যে এখানে কোনটার সাথে সেটা মিলছে। ওকে, এক মিনিট। তাহলে আমরা কি বলছি যে পর্যায় সারণীতে অক্সাইড আছে, সেই অক্সাইড গুলির ক্ষারীয় চরিত্র কিরকম করে আমরা দেখতে পারি। আচ্ছা, ক্ষারীয় চরিত্র কি হয় যখন আমরা বাঁ দিক থেকে ডান দিকে, যখন আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাই তখন হচ্ছে কমে, আর শ্রেণীর উপর থেকে নিচে কি হয়, বাড়ে। বোঝা গেল? মানে বাঁ দিক থেকে ডান দিকে যখন আমরা যাব তখন আমাদের যে অক্সাইড গুলো আছে তার ক্ষারীয় ধর্ম কি হবে, কমবে। আর ওপর থেকে নিচে নামলে তার যেটা ক্ষারীয় ধর্ম সেটা কি হবে, বাড়বে। তাহলে এটা হচ্ছে আমাদের ক্রমটা। এবার আমরা দেখি এই জিনিসটা কোথায় আমাদের মিলছে। আচ্ছা, বলছে যে বাঁ দিক থেকে ডান দিকে গেলে বাড়ে, ওপর থেকে নিচে আসলে কমে, তাই কি হয়? আমরা দেখেছি হয় না। বলছে ডান দিক থেকে বাঁ দিকে গেলে হচ্ছে কমে আর ওপর থেকে নিচে আসলে বাড়ে। ডান দিক থেকে বাঁ দিকে গেলে মানে ডান দিকেরটা হচ্ছে বেশি হচ্ছে, বাঁ দিকেরটা কম হচ্ছে, কিন্তু আমরা মোটামুটি একটুখানি ডাইসি লাগছে। আচ্ছা, তারপরে কি বলছে, বাঁ দিক থেকে ডান দিকে কমে আর ওপর থেকে নিচে বাড়ে। দেখো তো আমরা এটাই করেছি কিনা, বাঁ দিক থেকে ডান দিকে কমে, ওপর থেকে নিচে বাড়ে, আমরা এটাই করেছি। তাহলে আমাদের ঠিক উত্তর কোনটা হয়ে যাবে, সি। বোঝা গেল? ওকে। আচ্ছা, এবার বলেছে নিচের আয়নন শক্তির ক্রমগুলি কোনটা ঠিক। আয়নন শক্তির কোনটার ক্রম হচ্ছে ঠিক, আমাদের কি দেওয়া আছে, নাইট্রোজেন দেওয়া আছে, অক্সিজেন দেওয়া আছে আর ফ্লুরিন দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা কি করব, এই তিনটের আমরা ইলেকট্রন কনফিগারেশনটা লিখে নিই। আচ্ছা, ফার্স্টে কি আছে, ফার্স্টে আছে হচ্ছে আমাদের নাইট্রোজেন। নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা কটা, নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা 7টা, তাই তো? তাহলে নাইট্রোজেনের যদি 7টা ইলেকট্রন সংখ্যা হয় তাহলে আমরা কি করব, এখানে 1s 2s 2p। এটাকে একটু নিচে লিখি তাহলে সুবিধা হবে। এই যে ক্ষেত্রে, এই ক্ষেত্রে একটা ছোট্ট ব্যতিক্রম দেখা যায় যেটার জন্যই আমি এটা আঁকছি। আচ্ছা, আয়রন শক্তির মান আমরা কি বলেছিলাম, যত হচ্ছে বাঁ দিক থেকে আমরা ডান দিকে যাব তত হচ্ছে আমাদের আয়নন বিভবের মান বাড়তে থাকবে। বাঁ দিক থেকে যত আমরা ডান দিকে যাব আমাদের আয়নন বিভবের মান কি হতে থাকবে, বাড়তে থাকবে। তাই তো? এটাই আমরা পড়েছিলাম। তাহলে সেই বেসিসে প্রথমে আসছে আমাদের সোডিয়াম, তারপরে অক্সিজেন, তারপরে ফ্লুরিন। তাহলে আমাদের হওয়া কি উচিত ছিল, আমাদের হওয়া উচিত কি, যে ফ্লুরিনেরটা কি হবে সব থেকে বেশি, তারপরে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন। এটা আমাদের কি হওয়া উচিত, এটা এক্সপেক্টেড, তাই তো? এটা এক্সপেক্টেড আছে। কিন্তু দেখা যায় কি, যে এই যে জিনিসটা যেটা আমরা বললাম হওয়া উচিত ছিল, এটা কিন্তু সত্যিতে হয় না। এবার আমাদের দেখতে হবে যে কেন হয় না। আমরা বলেছি যখন বাঁ দিক থেকে ডান দিকে আমাদের এলিমেন্ট গুলো যাবে তাহলে তখন তার আয়নন শক্তির ক্রমটা কি হতে থাকবে, বাড়তে থাকবে। সব থেকে ডান দিকে এখানে ফ্লুরিন আছে, তাহলে ফ্লুরিনেরটা সব থেকে বেশি হওয়া উচিত ছিল, কিন্তু ফ্লুরিনেরটা
সব থেকে বেশি হয়, কিন্তু জিনিসের ক্রোমটা যেরকম আমরা এখানে দেখছি ক্রোমটা সেরকম হচ্ছে না। এবার আমাদের তো দেখতে হচ্ছে ক্রোমটা কেন সেরকম হচ্ছে না। নাইট্রোজেনে কটা ইলেকট্রন থাকে? 7টা, তার মানে 1s এ দুটো, 2s এ দুটো, 4টে, 5, 6, 7 হয়ে গেল। অক্সিজেনে কটা ইলেকট্রন থাকে? 8টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আর ফ্লুরিনে থাকে 9টা ইলেকট্রন। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 হলো। আচ্ছা, এবার যখন আমরা আয়নন বিভব বা আয়নন শক্তি এগুলো পড়ছিলাম তখন আমরা কি বলেছিলাম, যে যদি কোনো একটা এলিমেন্টের আমাদের তোমার ইলেকট্রন কনফিগারেশনটা, যদি আমাদের ইলেকট্রন বিন্যাসটা সুস্থিত হয়, তাহলে তার ক্ষেত্রে কি হবে, আমাদের যে আয়নন শক্তির মানটা, সেই আয়নন শক্তির মানটা কিন্তু বেশি হয়ে যাবে। কারণ যদি কোনোটা আমার সুস্থিত একটা ইলেকট্রন বিন্যাস থাকে, সেখান থেকে একটা ইলেকট্রনকে বের করে নেওয়ার জন্য কিন্তু আমাদেরকে অনেকটা বেশি পরিমাণে শক্তি দিতে হয়। তাহলে এক্ষেত্রে আমাদের কি, নাইট্রোজেনের একটা সব থেকে কম হওয়া উচিত ছিল, তারপরে অক্সিজেন, তারপরে ফ্লুরিন। কিন্তু এখানে দেখা যায় কি অর্ডারটা কিরকম হয়, যে নাইট্রোজেনের যে আয়নন শক্তির মান, সেটা অক্সিজেনের থেকে বেশি হয়, আর অক্সিজেনেরটা আবার ফ্লুরিনের থেকে কম। মানে এইরকম একটা আমাদের বিন্যাস, এরকম কিন্তু একটা অর্ডার আমাদের দেখাচ্ছে। এবার আমাদের প্রশ্ন হচ্ছে, এই যে অর্ডারটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা কেন দেখতে পাচ্ছি? ভালো করে দেখো, নাইট্রোজেন যে আমাদের আছে, নাইট্রোজেনের 2p শেল যেটা, এটা কিন্তু অর্ধপূর্ণ। এটা কি আছে? 2p3। এটা কি আছে? 2p3 আছে, এটা অর্ধপূর্ণ। এবার যেটা অর্ধপূর্ণ সেটা কি সুস্থিত, স্টেবল। এবার সেই স্টেবল কনফিগারেশন থেকে একটা ইলেকট্রনকে বের করে নিতে কিন্তু অনেকটা পরিমাণে এনার্জি দিতে হয়। সেই জন্য এটার ক্ষেত্রে যে আমাদের আয়নন শক্তির মানটা আমরা পাই, সেই মানটা কিন্তু অক্সিজেনের থেকে বেশি হয়। কারণ অক্সিজেনটা, যে অক্সিজেন এই একটা ইলেকট্রন যদি চলে যায়, তাহলে ওর যে ইলেকট্রনিক কনফিগারেশন সেটা কিন্তু 2p3 হবে। 2p3 মানে সেটাও হাফ ফিল্ড হয়। আর হাফ ফিল্ড হলে কি হয়, স্টেবল বেশি হয়। সেজন্য এই যে অক্সিজেনের ক্ষেত্রে এই পেরিয়ে যাওয়াটা কিন্তু অনেকটা বেশি সুস্থিত, কার তুলনায়? নাইট্রোজেনের তুলনায়। সেজন্য নাইট্রোজেনেরটা কি হয়, নাইট্রোজেনের আয়নন শক্তির মানটা অক্সিজেনের তুলনায় আমাদের বেশি হয়। সেজন্য এটার সঠিক ক্রম যেটা, সঠিক ক্রমটা কোনটা? এটা বোঝা গেল? নেক্সট, নেক্সট বলছে ইলেকট্রন বিন্যাসটি দেখে নির্দেশ করতে হবে যে এটা কি ধরনের একটা পরমাণু। ওকে, আচ্ছা, কি বলেছে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d9। ওকে, 3d9 বলেছে। আচ্ছা, এবার আমরা কি জানি যে ডি অরবিটাল যেটা, সেগুলোকে আমরা কি বলি? সন্ধিগত মৌল, তাই না? ডি অরবিটালের যেগুলো, সেগুলোকে আমরা কি বলি? সন্ধিগত মৌল। আর সেগুলো কি? ধাতু। তাহলে এটা যদি D3D থাকে, তার মানে এটা কি? ধাতু। এবার এখানে দেখো বলেছে 3d9। আমরা কি জানি যে ডি অরবিটাল কি হয়, হাফ ফিল্ড বা ফুল ফিল্ড যখন আসে তখন কি হয়, বেশি সুস্থিত হয়। এবার যদি যখন আমাদের তোমার ইলেকট্রনটা অন্য কোথাও আছে, সেখানে থেকেও যখন 3D টা যদি হাফ ফিল্ড বা ফুল ফিল্ড হয়ে যায়, তাহলে কিন্তু অনেকটা বেশি স্টেবিলিটি পাওয়া যায়। সেখানে এটা 3d9 হিসেবে যে আছে, তাহলে কিন্তু এটা আমরা বুঝতেই পারছি যে এটা কিন্তু কোনো সুস্থিত মৌল হিসেবে নেই, তার মানে নিশ্চয়ই এটা কোনো একটা আয়ন হিসেবে আছে, তাই না? এটা কোনো একটা আয়ন হিসেবে আছে। এবার এখানে বলেছে 3d9, এটা 3d10 হওয়া উচিত ছিল। এবার ধরো তোমার, এটা আমরা বলছি ধাতু হচ্ছে। এবার এখানে এটা 3d9 দেখাচ্ছে, এটা তোমার কিন্তু স্টেবল না। তাহলে এটা কোনো একটা, যে কোনো একটা আয়ন হবে। এটা এটা ক্যাটায়নও হতে পারে, বা হচ্ছে আমার আনায়নও হতে পারে। কিন্তু ধরো এখান থেকে যদি আমার একটা, যদি এটা আমার 3d10 থাকতো, তাহলে একটা ইলেকট্রন যদি আমার এখানে না থাকে, তাহলে এটা কি হচ্ছে? 3d9 হয়ে যাচ্ছে। সেজন্য এটা কি হয়ে যাবে? এটা হবে হচ্ছে ক্যাটায়ন। তাহলে এটা ধাতু আর ক্যাটায়ন, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? ধাতব ক্যাটায়ন। বোঝা গেল কথাটা? ওকে, নেক্সট। আচ্ছা, বলছে একটি কক্ষে উপস্থিত উপকক্ষগুলির আবরণীর সঠিক ক্রমটি কি? আচ্ছা, আমরা তো আগেই পড়েছি যে আবরণী যেটা হয়, সেটা নিউক্লিয়াসের সব থেকে কাছে যে শেলটা থাকছে, তার আবরণী সব থেকে বেশি হচ্ছে। আর যত আমরা নিউক্লিয়াসের থেকে দূরে চলে যেতে থাকবো, তত আবরণী আমাদের কি হতে থাকবে? কম হতে থাকবে। আর নিউক্লিয়াস সব থেকে কাছে কে আছে? এস।
তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ। তাহলে আবরণী ক্ষমতার ক্রম সব থেকে বেশি কার আবরণী ক্ষমতা? এস এর, আর সব থেকে কম কার? এফ এর। তাহলে এটা কি হবে? এস গ্রেটার দেন পি গ্রেটার দেন ডি গ্রেটার দেন এফ। তাহলে দেখো এখানে কোনটা ঠিক উত্তর হচ্ছে? ফার্স্ট একটা। বোঝা যাচ্ছে কথাগুলো? তোমরা কিন্তু সাথে সাথে এগুলোকে প্র্যাকটিস করতে থাকো। যদি সাথে সাথে প্র্যাকটিস না করো, পরে কিন্তু বুঝতে অসুবিধা হতে পারে। তাহলে একসাথে একসাথে যখন আমরা একসাথে কমপ্লিট করব, তখন জিনিসগুলোতে বোঝার ক্ল্যারিটিটা কি হবে আমাদের? আরো বাড়বে। বোঝা গেল কথাটা? চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন বলছে, কোন মৌলের তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি? কার তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি? তড়িৎ ঋণাত্মকতা যেটা সব থেকে বেশি, সেটা কোনটা? সেটা হচ্ছে ফ্লুরিন, ইলেকট্রোনেগেটিভিটি। ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রোনেগেটিভিটি কোন কার সব থেকে বেশি হয়? ফ্লুরিনের। কেন ফ্লুরিনের সব থেকে বেশি হয়? কারণ ফ্লুরিন হচ্ছে খুব ছোট্ট একটা এলিমেন্ট, তাই না? ফ্লুরিন খুব ছোট্ট একটা এলিমেন্ট হয়। আর কি হয়, ওর হচ্ছে তোমার ফ্লুরিনের 9টা ইলেকট্রন থাকে, আমরা একটু আগেই জানলাম। 1s2, 2s2, 2p5। যদি আর একটা ইলেকট্রন পেয়ে যায়, তাহলে কি ও নোবেল গ্যাসের মতন আচরণ করতে পারে। সেই জন্য এটার যে তড়িৎ ঋণাত্মকতাটা, এটা কিন্তু সব থেকে বেশি হয়ে যাচ্ছে। বোঝা গেল কথাটা? ওকে, নেক্সট বলছে 105 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলটির নাম কি? আচ্ছা, এখানে নাম জিজ্ঞেস করছে। আচ্ছা, এটার নাম বলার আগে তোমরা আমাকে বলো তো, যে 105 যদি ইলেকট্রন থাকে কারোর, 105 ইলেকট্রন সংখ্যা বিশিষ্ট মৌলের নাম কি হবে? কি হবে এটা? 105 ইলেকট্রন সংখ্যা বিশিষ্ট মৌলের নাম কি হবে? আমরা পড়েছি যে ইউরেনিয়াম উত্তর যে মৌলগুলো থাকে, যাদের 100-র বেশি ইলেকট্রন থাকে, তাদের আমরা আইইউপিএসি নামকরণ করা শিখেছি। তাহলে এই যে কোয়েশ্চেনটা, এটা তোমরা আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে যে 105 ইলেকট্রন সংখ্যা বিশিষ্ট মৌলের যে নাম, সেই মৌলের নামটা কি হচ্ছে। যেখানে যার আনসার ঠিক হবে সেটাতে আমি রিপ্লাই করব। তোমরা আমাকে জানাবে যে 105 ইলেকট্রন সংখ্যা বিশিষ্ট যে মৌল, সেই মৌলের নাম কি হবে। বোঝা গেল? পারবে করতে? আমি জানি তোমরা পারবে করতে, করে নিয়ে আমাকে জানা। ঠিক আছে, এবার জিজ্ঞেস করছি যে 105 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলটির নাম। এটার নাম যেটা, এটার নাম হচ্ছে ডাকনিয়াম। ঠিক আছে, এটার নাম যেটা, এটার নাম হচ্ছে ডাকনিয়াম। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। নিচের কোনটির প্রথম আয়নীভবন বিভব সর্বোচ্চ? এই জিনিসটা তোমরা দেখো, আয়নীভবন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এরকম করে কিন্তু অনেক কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, এরকম করে কিন্তু অনেক কোয়েশ্চেন আসতে পারে। আর এটা একটা তোমার টার্গেটেড একটা এরিয়া, যেখান থেকে কিন্তু পরীক্ষায় প্রচুর কোয়েশ্চেন আসে। ঠিক আছে, তো এই যে এই চ্যাপ্টারটা থেকে যত কোয়েশ্চেন আমাদের আসবে, এই পোর্শন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তো এই যে পার্ট গুলো, এগুলোকে তোমরা ভালো মতো করে করতে থাকবে। আচ্ছা, ফার্স্টে কি বলেছে? বোরন। প্রত্যেকটার ক্ষেত্রে তাহলে আয়নীভবন বিভাগ যখন আমাদের জানতে যাবে, প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদেরকে ইলেকট্রনিক কনফিগারেশন, যেটা ইলেকট্রনিক কনফিগারেশনটাকে আমাদের ভালো মতো করে লিখতে হবে। লিখে নিয়ে তারপরে সেখান থেকে আমাদেরকে দেখতে হবে যে কোনটার ক্ষেত্রে আয়নীয় বিভাবের মান সর্বোচ্চ হবে বা সর্বনিম্ন হবে, বা অর্ডারটা কি হবে, সেটা কিন্তু আমরা দেখতে পাবো। ওকে, তাহলে ফার্স্টে আমাদেরকে কি বলেছে? বোরন। দেখা যাচ্ছে ওটা? ওকে, তারপরে একটু গ্যাপে গ্যাপে লিখছি, নাইট্রোজেন, অক্সিজেন, বেরিলিয়াম। ওকে, বোরনের ইলেকট্রন সংখ্যা কত? কত বোরনের ইলেকট্রনিক কনফিগারেশন কত বলো, মানে ইলেকট্রন কাউন্ট, মানে তুমি বলতে তো পারবে না, তোমরা লিখে দাও যে বোরনের যে ইলেকট্রনিক কনফিগারেশন, সেই বোরনের ইলেকট্রনিক কনফিগারেশন কত। আচ্ছা, তাহলে বোরন ইলেকট্রনিক কনফিগারেশন কত, আমরা এটা কিন্তু তোমাদের মনে সবসময় রাখতেই হবে যে কোন এলিমেন্টটা কার আগে কার পরে আসছে, তার ইলেকট্রনিক কনফিগারেশনটা কত। এটা কিন্তু মাস্ট, এটা কিন্তু মনে রাখতেই হবে। ঠিক আছে, আচ্ছা।
তো বোরনের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা হচ্ছে লিখবো। আচ্ছা, বোরনের ইলেকট্রন কটা থাকে? বোরনের ইলেকট্রন থাকে হচ্ছে তোমার পাঁচটা, তাই না? পাঁচটা ইলেকট্রন থাকছে, তাহলে এটা আমার 1s, 2s, এটা 2p, তাহলে পাঁচটা মানে দুটো, দুটো চারটে, এটা পাঁচটা। আচ্ছা, নাইট্রোজেনে কটা ইলেকট্রন থাকছে? নাইট্রোজেনে কটা ইলেকট্রন থাকছে? সাতটা। তাহলে এটাকেও আমরা আঁকি। একটা কাজ করি, আমরা আগে এঁকে নিই, তারপর আমরা একবারে ইলেকট্রন ফিল করে নেবো, ঠিক আছে? নাইট্রোজেনের সাতটা ইলেকট্রন আছে, তাহলে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। অক্সিজেনের আটটা, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। বেরিলিয়ামের কত ইলেকট্রন থাকে? চারটে। তাহলে এক, দুই, তিন, চার। এই বেরিলিয়ামের ক্ষেত্রে কিন্তু টুপি, যেটা টুপিটা কিন্তু আমাদের কি আছে? ভ্যাকেন্ট আছে, তাই না? টুপিটা আমাদের ভ্যাকেন্ট আছে। আচ্ছা, এবার দেখো এখানে আমাদের তাহলে আইনিক বিভাগের কোনটার মান আমাদের বলেছে সর্বোচ্চ, সব থেকে বেশি। বোরনের ক্ষেত্রে দেখো টুপিতে একটা ইলেকট্রন, যদি এই একটা ইলেকট্রনকে বের করে দেওয়া যায় তাহলে এটা কি সুস্থিত হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এবার কি আছে? নাইট্রোজেন। নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা আগেই বলেছি যে এটা যেহেতু পি অরবিটালটা হাফ ফিল্ড আছে, সেজন্য এখান থেকে ইলেকট্রন বের করাটা কিন্তু খুব টাফ হয়ে যায়। এখান থেকে ইলেকট্রন বের করাটা কিন্তু খুব টাফ হয়ে যায়। সেই জন্য এটা কিন্তু আমাদের অতটা ইজি না। তারপরে আছে অক্সিজেন। অক্সিজেন যদি ইলেকট্রনটা বেরিয়ে যায় তাহলে ও নাইট্রোজেনের মতন কনফিগারেশন লাভ করবে, মানে ওর হাফ ফিল্ড পি অরবিটাল হয়ে যাবে। আর বেরিলিয়ামের ক্ষেত্রে এই ইলেকট্রনটা বের করলে এটা কি হয়ে যাবে? 1s2 2s1, কিন্তু এটা দেখো এস অরবিটালের মধ্যে আছে। এস অরবিটালটা নিউক্লিয়াসের সব থেকে কাছে থাকার জন্য এস অরবিটাল থেকে ইলেকট্রন বের করা কিন্তু সব থেকে কঠিন হয়ে যায়। এস এর অরবিটাল থেকে ইলেকট্রন বের করা কিন্তু সব থেকে কঠিন হয়ে যায়। সেজন্য সব থেকে আমাদের বেশি এনার্জি যেটা দিতে হবে সেটা হচ্ছে বেরিলিয়াম। সব থেকে বেশি এনার্জি দিতে হবে হচ্ছে আমাদের বেরিলিয়ামকে। তারপরে কোনটা? তারপরে হচ্ছে আমাদের নাইট্রোজেন, কারণ এটাতেও তোমার হাফ ফিল্ড আছে। দেখো এটাও হাফ ফিল্ড হয়ে যাবে, এটা হাফ ফিল্ড, কিন্তু এস এর যেটা এটা কিন্তু ফুল ফিল্ড। টুপিটা আমার হাফ ফিল্ড আছে, কিন্তু টু এস টা যেটা সেটা কিন্তু আমাদের ফুল ফিল্ড আছে। হাফ ফিল্ড থেকে ইলেকট্রন বের করা যতটা টাফ হয়, ফুল ফিল্ড থেকে ইলেকট্রন বের করা তার থেকেও বেশি টাফ। তার থেকেও বড় ব্যাপার যেটা, তার থেকেও বড় ব্যাপার হচ্ছে এটা যে বেরিলিয়ামের কাছে এটা টু এস। টু এস মানে এস অরবিটালটা কি আমাদের নিউক্লিয়াসের সব থেকে কাছে থাকে। এস অরবিটাল থেকে ইলেকট্রন বের করার জন্য কিন্তু আরো বেশি পরিমাণে এনার্জি আমাদের দিতে হবে কম্পেয়ার টু টুপি। সব থেকে বেশি হবে হচ্ছে বেরিলিয়ামের, তারপরে আসছে হলো আমাদের নাইট্রোজেন, তারপরে আমাদের কে আসবে? তারপরে আমাদের আসবে হলো অক্সিজেন, তারপরে বোরনের সব থেকে কমই চলে যাবে। তাহলে আমাদের এখানে আনসার কোনটা হবে? ডি, বেরিলিয়াম। বোঝা গেল? এছাড়া আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। এই নেক্সট কোয়েশ্চেন কি বলছে? সন্ধিগত মৌল সম্পর্কে নিজের কোন বক্তব্যটি সঠিক নয়? সঠিক নয় বলেছে, মানে আমাদের এই চারটা স্টেটমেন্ট পড়তে হবে, পড়ে আমাদের বলতে হবে যে কোনটা হচ্ছে ঠিক না, সেটাকে আমাদেরকে মার্ক করতে। চলো তাহলে আমরা পড়ে দেখি। ফার্স্টেরটা কি বলেছে যে প্রথম পাঁচটি সন্ধিগত মৌলের মানে হচ্ছে তোমার যে মানে 3D সিরিজের যে প্রথম পাঁচটা মৌল, তাদের সর্বোচ্চ জারণ স্তরে সবকটি 4s ও 3D ইলেকট্রন বন্ধন গঠনে ব্যবহৃত হয়। আচ্ছা, বন্ধন গঠনে মানে কি? মানে যেগুলো বন্ড বানাতে পারবে, মানে যে ইলেকট্রন গুলো দিয়ে আমরা মানে যে কোনো ধরনের বন্ড বানাতে পারবো, আয়নিক বা কোভ্যালেন্ট বলুন, আমরা বন্ড বানাতে পারবো, সেই ধরনের হিসেবে আমরা 4s আর 3D যে ইলেকট্রন গুলো প্রথম পাঁচটা সেটাকে ইউজ করতে পারবো।
এটা বলা হয়েছে, যেটা কিন্তু একদমই ঠিক। তাহলে এটা এখানে আনসার হবে না। তারপরে কি বলেছে যে D5 বিন্যাস অতিক্রান্ত হলে থ্রিডি ইলেকট্রনগুলি বন্ধন গঠনের প্রবণতা কম। এবার D5 মানে কি, ডি যে অরবিটালটা সেটা আমাদের হাফ স্পেড, তাই না? ডি তে আমাদের 10টা ইলেকট্রন থাকতে পারে ডি উপকক্ষে। D5 বিন্যাস থাকলে মানে যখন হাফ স্পেড থাকে, তারপরে কি হয় মানে অতিক্রান্ত হলে মানে থ্রিডির পরে, থ্রিডি 5 এর পরে বা D5 এর পরে যখন আমাদের ইলেকট্রন আমরা আরো করবো, তখন কি বলছে যে বন্ধন গঠনের প্রবণতা কমে। তারপরে যে ইলেকট্রন গুলো আসছে তাদের কিন্তু তোমার বন্ডিং করার যে ক্যাপাসিটিটা সেটা কমে যায়। সেটা কেন কমে এটারও একটা তোমার বড় কিছু কারণ আছে, সেগুলো তোমাদেরকে এখনই জানতে হবে না, কিন্তু এটা কমে যায়। তোমরা মানে এখন যদি কোনো জিনিসগুলো আমি বলতে চাই, তাহলে তোমাদের যেটা তোমরা আগে পড়ে এসেছো সেই জিনিসগুলো তোমাদের একটুখানি মানে গড়বড় হয়ে যাবে আর কি। তো বেটার এই জিনিসগুলো দিয়ে আমরা এত বেশি ডিটেলে এখন না যাই। ঠিক আছে, যেহেতু কোয়েশ্চেন এসেছে, এরকম কোয়েশ্চেন কিন্তু আসতে পারে। শুধু মানে কি স্টেটমেন্ট গুলো আমাদের জানতে হবে যে ওই জন্যই কোয়েশ্চেনটা আমি দিয়েছি যে মানে কি কি ধর্ম আছে। যখন আমরা একটা ধর্ম নেই পড়বো, তখন কিন্তু বাকি তিনটে ধর্ম কি কি আছে সেটাও কিন্তু আমাদের জানা হয়ে যাচ্ছে, তাই তো? ওকে, তাহলে এটাও কিন্তু ঠিক। আচ্ছা, এবার বলছে সি তে স্বাভাবিক জারণ অবস্থা ছাড়াও জটিল যৌগে এরা শূন্য জারণ অবস্থা প্রদর্শন করতে পারে। যেমন জটিল যৌগ বা কমপ্লেক্স যখন গঠন করছে, সেই কমপ্লেক্সের ক্ষেত্রে কি এটা শূন্য জারণ অবস্থা দেখাতে পারে। সেটা কিন্তু একদমই ঠিক, এটা কিন্তু শূন্য জারণ অবস্থা দেখাতে পারে। বোঝা গেল? এবার লাস্ট মানে তিনটে হয়নি, লাস্টেরটা অবভিয়াসলি হবে এরকম ব্যাপার না, কিন্তু আমাদের কিন্তু দেখতে হবে যে মানে ঠিকঠাক মতো করে যেন আমরা মানে ক্যালকুলেট করে ঠিকঠাক মতো করে বুঝে যেন আমরা বলি ফার্স্টে তিনটে হচ্ছে না, মানে লাস্টে অবভিয়াসলি হবে, কিন্তু তাও কিন্তু সেটা আমাদেরকে পড়ে নিয়ে বুঝে নিয়ে দেখতে হবে। আচ্ছা, কি বলেছে যে সর্বোচ্চ জারণ অবস্থায় সন্ধিগত মৌলের ক্ষারীয় চরিত্র প্রদর্শন করে এবং ক্যাটায়নিক কমপ্লেক্স গঠন করে। আচ্ছা, সর্বোচ্চ জারণ অবস্থায় সন্ধিগত মৌল কিন্তু ক্ষারীয় চরিত্র প্রদর্শন করে না, আর ক্যাটায়নিক কমপ্লেক্সও গঠন করে না। তাহলে এই বক্তব্যটা যেটা, এটা কিন্তু এখানে আমাদের ভুল হয়ে যাচ্ছে। ফার্স্টের তিনটে বক্তব্য আমাদের ঠিক হচ্ছে, আর লাস্টেরটা ভুল হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। বোঝা গেল? ওকে, নেক্সট কোয়েশ্চেন। বলছি ল্যান্থানাইট সমূহের রসায়নে +3 জারণ অবস্থার প্রাধান্য দেখা যায়। নিচের কোন বিবৃতিটি ঠিক নয়? আমাদেরকে বলে দিয়েছে যে +3 জারণ স্তর এটার মধ্যে হচ্ছে দেখা যায়। তারপরে আমাদের বলতে পেরেছে যে নিচের কোনটা হচ্ছে ঠিক না। আচ্ছা, প্রথমে বলেছে যে ল্যান্থানাইটস এর ক্ষেত্রে ল্যান্থানাইডের 3 যৌগ সমূহ সাধারণত বর্ণহীন। বলেছে এটা বর্ণহীন হয়, নাকি এদের হাইড্রোক্সাইড গুলো প্রধানত ক্ষারধর্মী হয়, আর আয়ন সমূহ বৃহৎ আকারের দরুন এদের যৌগে বন্ধনের প্রকৃতি প্রধানত আয়নীয় হয়, আর ল্যান্থানাইডের আকার আয়নের আকার পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়। তাহলে কোনটা হবে? আচ্ছা, আমরা লাস্টের থেকে যাচ্ছি। আমরা ফার্স্টের থেকে এসেছি, এবার আমরা লাস্টের থেকে যাবো। বলেছে যে পারমাণবিক আকার বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যেটা আমাদের আধানের আকার সেটা হ্রাস পায়, যেটা আমরা পড়েছি ল্যান্থানাইড সংকোচন। তাহলে এটা কি ঠিক? তার মানে এই ক্ষেত্রে এটা ভুল হয়ে যাচ্ছে। ওকে, তারপরে বলছে যে আয়ন সমূহের বৃহৎ আকারের দরুন এদের যৌগের বন্ধনের প্রকৃতি প্রধানত আয়নিক। এটাও ঠিক, কিন্তু কোয়েশ্চেন বেসিসে এটা ভুল হয়ে যাচ্ছে। তারপরে বলছে যে হাইড্রোক্সাইড গুলো প্রধানত কি হয়, ক্ষার ধর্মী। Which is also correct. Which is also correct. আচ্ছা, এবার বলছে যে ল্যান্থানাইডস এর যে যৌগগুলি সাধারণত বর্ণহীন। ল্যান্থানাইড গুলো কিন্তু বর্ণহীন হয়। ল্যান্থানাইডস গুলো কিন্তু কালারফুল হয়। এটা যখন আমরা ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড পড়ছিলাম, আমরা তখনও বলেছিলাম ল্যান্থানাইড গুলো কিন্তু তোমার কালারফুল হয়। ঠিক আছে, কেন কালারফুল হয়? এখানে এফ অরবিটালে থাকে যে ডি অরবিটাল আর এফ অরবিটালের মধ্যে কি হয়, ডি থেকে এটা বলছে ডিডি ট্রানজিশন বা এফ এফ ট্রানজিশন, যার জন্য কিনা আমার যে মৌলগুলো আছে সেগুলো রং দেখাতে পারে। এগুলো তোমাদের এখনই বুঝতে হবে না, এটা যদি তোমরা পরে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করো তোমরা তখন এই জিনিসটা খুব ভালো মতো করে পড়বে। কিন্তু এটাকে কি বলে, ডিডি ট্রানজিশন বা এফ এফ ট্রানজিশন, যেটার জন্য কি হয় ল্যান্থানাইডস গুলো বা সন্ধিগত মৌলগুলো কিন্তু রং থাকে। সন্ধিগত মৌলগুলোর কি থাকে, রং থাকে। ঠিক আছে, কিছু ব্যতিক্রম দেখা যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এদের রং থাকে। তাহলে এক্ষেত্রে কোনটা সঠিক হবে না? কোশ্চেনটা কি বললাম আমি, ডিডি ট্রানজিশন
আর এফএফ ট্রানজিশন। বোঝা গেল কথাটা? তা চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। নেক্সট কোশ্চেনে যাই। ওকে, এবার বলছে নিজের কোন বিবৃতিটি ঠিক নয়। দেখো এরকম কোয়েশ্চেন কিন্তু অনেক আসতে পারে যে ঠিক কোনটা। ধরো আমি জানলাম যে হ্যাঁ এই একটা তো বা একটা বা দুটো আমি জানি যে ঠিক, কিন্তু যদি বাকি পরের যে অপশন গুলো তাই নিয়ে আমাদের ডিলেমা থাকে, তাহলে কিন্তু আমরা কখনোই ঠিক মতন করে আনসার দিতে পারবো না যে কোনটা ঠিক বা কোনটা ঠিক না। কোনটা ঠিকের থেকেও বেশি কোনটা ঠিক নয় এটার আনসার দেওয়াটা কিন্তু অনেক বেশি টাফ হয়ে যায়, কারণ সেক্ষেত্রে আমাকে তিনটে ঠিক জানতেই হচ্ছে, তাই তো? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে এই ধরনের কোশ্চেন গুলো অ্যাটেন্ড করার জন্য আমাদের কিন্তু একটা প্রপার নলেজ থাকতে হবে। মানে আর তোমার আমাদের এটাও জানতে হবে যে কোন কোন জিনিসটা কোন ক্ষেত্রে হতে পারে, কোন ক্ষেত্রে কোন জিনিসটা হতে পারে না। যদি এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার থাকে তাহলেই এই ধরনের কোশ্চেন আমরা অ্যাটেন্ড কিন্তু করতে পারবো। ওকে, বোঝা যাচ্ছে কথাগুলো? ওকে, চলো নেক্সট। কি বলছে যে ডি ব্লক যে মৌলগুলি নিজেদের মধ্যে অনিয়মিত এবং আকস্মিক রাসায়নিক ধর্ম প্রয়োগ মানে প্রদর্শন করে। আচ্ছা, কোনটা ঠিক নয় বলছে, তাই তো? তাহলে যে ডি ব্লকের যে মৌলগুলো এগুলোর মধ্যে অনিয়মিত আর আকস্মিক রাসায়নিক ধর্ম প্রদর্শন করে। এদের মধ্যে কি হয় যে ডি ব্লকের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু এমন ক্যারেক্টারিস্টিক্স আমরা বা কিছু এমন ধর্ম আমরা দেখতে পাই যেটা মানে তোমার পর্যায়ক্রমে না গিয়ে একটুখানি ডিফার করছে সেটা। তো সেখান থেকে কিছু কিছু ক্ষেত্রে এই জিনিসটা প্রদর্শন করে, এটাকে আমরা অস্বীকার করতে পারি না। আচ্ছা, নেক্সট আমাদেরকে কি বলছে যে ল্যান্থানাইট এলে এবং এলিউর আংশিক পূর্ণ ডি অরবিটাল আছে এবং অপর কোনো আংশিক পূর্ণ অরবিটাল নাই। আচ্ছা, এগুলো কি হচ্ছে? এগুলো হচ্ছে আমাদের ল্যান্থানাইটস, এগুলোতে 4f থাকছে, কিন্তু এলে আর এলিউর ক্ষেত্রে কিন্তু অসম্পূর্ণ ডি অরবিটাল আছে, কিন্তু অন্য কোনো কিন্তু অসম্পূর্ণ আম, আংশিক পূর্ণ কিন্তু নেই অরবিটাল। তো এটাও আমাদের ঠিক হয়ে যাচ্ছে। তারপরে বলছে যে বিভিন্ন ল্যান্থানাইট মৌলের রাসায়নিক সাদৃশ্য, মানে বিভিন্ন ল্যান্থানাইট মৌলগুলো কি করছে, রাসায়নিক একটা সাদৃশ্য দেখাচ্ছে, অলসো কারেক্ট। আর কি বলছে 4f আর 5f অরবিটাল সমানভাবে আবৃত। 4f আর 5f অরবিটাল হচ্ছে সমানভাবে আবৃত। আচ্ছা, নিউক্লিয়াসের থেকে আমাদের 4f অরবিটালটা কিন্তু অনেকটাই দূর, তাই না? এই জন্য 4f মানে f অরবিটাল গুলো মানে এমনি হচ্ছে শিল্ডিং এফেক্ট বা আবৃত করার ক্ষমতা f অরবিটালের অনেকটাই কম। 4f টা নিউক্লিয়াসের থেকে কিছুটা দূরে অবস্থিত। 5f কিন্তু 4f এর থেকেও দূরে অবস্থিত। সেজন্য 4f এর যেটা শিল্ডিং এফেক্ট, 5f এর শিল্ডিং এফেক্ট কিন্তু আরো কম। সেজন্য 4f আর 5f কিন্তু সমানভাবে আবৃত থাকতো না। 4f আর 5f কিন্তু ডিফারেন্টলি আবৃত, মানে ওদের শিল্ডিং এফেক্টটা ডিফারেন্ট হয়, ওদের মানে আবৃত থাকার যে ক্রমটা সেটা কিন্তু ভ্যারি করে। সেজন্য এটা কিন্তু ভুল আছে। আর ভুল মানে এইখানে বলছে কোনটা সঠিক নয়, তো এটাই আমাদের সঠিক নয়। তার মানে এটাই হচ্ছে এই ক্ষেত্রে আমাদের রাইট আনসার। বোঝা গেল? আচ্ছা, তোমরা এই কোশ্চেনটা দেখতে থাকো, আমি একটুখানি জল খেয়ে নিই। কি বলেছে যে ল্যান্থানাইড অপেক্ষা অ্যাক্টিনাইডের বেশি সংখ্যক জারণ অবস্থা পাওয়া যায়। কেন পাওয়া যায় সেটা এখন আমাদের বলতে হবে, মানে আমাদের কোশ্চেনটা করেছে ল্যান্থানাইডের যতগুলো জারণ অবস্থা পাওয়া যায় অ্যাক্টিনাইডের তার থেকেও বেশি জারণ অবস্থা পাওয়া যায়, মানে আমাদের বলতে হবে যে কেন। ঠিক আছে? আচ্ছা, তো এটার বলেছে যে 4f অরবিটাল অপেক্ষা 5f অরবিটাল বিকৃত আচ্ছাদিত থাকে। তো সেটা শুধু জারণ অবস্থার কি সম্পর্ক? তারপরে হচ্ছে 4f এবং 5f অরবিটালের তরঙ্গের আপেক্ষিক কৌণিক উপাংশের মধ্যে সাদৃশ্য বর্তমান। আচ্ছা, অ্যাক্টিনাইড গুলি ল্যান্থানাইড অপেক্ষা অধিকতর সক্রিয়। ওকে, আর বলেছে 4f অপেক্ষা 5f অরবিটাল নিউক্লিয়াস থেকে অধিক দূরে প্রসারিত থাকে। যদি আমাদের নিউক্লিয়াস থেকে কোনো একটা অরবিটাল অনেক দূরে প্রসারিত থাকে, তাহলে সেটা কিন্তু সেখান থেকে বেশি পরিমাণে জারণ স্তর পাওয়ার বা জারণ অবস্থা বেশি থাকার একটা টেন্ডেন্সি কিন্তু তৈরি। তাহলে এক্ষেত্রে আমাদের ঠিক আনসার কোনটা হবে? বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন। ল্যান্থানাইট সংকোচনের কারণ কি? ল্যান্থানাইট সংকোচন নিয়ে কিন্তু আমাদের একটা
ভালো রকমের ডিসকাশন যখন আমরা ওই মৌলের পর্যায়বৃত্তির কনসেপ্ট গুলো করছিলাম, তার মধ্যে ভালো রকম একটা আমাদের তোমার কি বলে আলোচনা হয়ে গেছে। পুরো ভিডিওটা এখানে পজ করো, করে নিয়ে 4টে অপশন পড়ো, করে নিয়ে এটা ঠিক আনসার কিন্তু দাও। ঠিক আছে, হয়ে গেছে। আমি আশা করি তোমরা পজ করে নিয়ে আনসার দিয়ে দিয়েছো। তাহলে চলো এবার আমরা একসাথে আরেকবার কমপ্লিট করি। বলছে যে নিউক্লিয় আধানের আকর্ষী প্রভাব থেকে বাইরের ইলেকট্রনগুলির ওপর 4f ইলেকট্রন কর্তৃক আবরণের প্রভাব। নিউক্লিয় আধানের আকর্ষী প্রভাব থেকে বাইরের ইলেকট্রনের ওপর 5টি ইলেকট্রনের কর্তৃক আবরণী প্রভাব। সিই থেকে এইউ পর্যন্ত সমান কার্যকরী নিউক্লিয় আধান। আর হচ্ছে নিউক্লিয় আধানের আকর্ষণী ক্ষমতার থেকে বাইরের ইলেকট্রনগুলির ওপর 4f ইলেকট্রন কর্তৃক দুর্বল আবরণী প্রভাব। আমরা ল্যান্থনের সংকোচনে কি পড়েছিলাম যে যেই ইলেকট্রন গুলো আমাদের 4f অরবিটালে আছে সেগুলো যেহেতু অনেকটা দূরে আছে, তাদের আবরণী প্রভাবটা কি অনেক দুর্বল। সেজন্য যখন আমাদের ইলেকট্রন মানে তোমার সংখ্যা যখন বাড়ছে, তখন আমাদের যে ল্যান্থানাইড এগুলো ছোট মানে আকার ছোট হতে থাকছে, সেটাকে আমরা ল্যান্থানাইড সংকোচন বলছি। তাহলে এক্ষেত্রে কোনটা ঠিক হবে? এই যে নিউক্লিয় আধানের আকর্ষণীয় প্রভাব থেকে বাইরের ইলেকট্রনের ওপর 4f ইলেকট্রন কর্তৃক দুর্বল আবরণী প্রভাব। এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, মনে থাকবে। আই হোপ মনে থাকবে। এইখানে জাস্ট হোপ তোমাদেরকেই পড়তে হবে ঠিকঠাক মতো করে। ওকে, নেক্সট। এবার বলেছে নিচের কোনটা হচ্ছে সঠিক। শ্রেণী বরাবর নিচের দিকে গেলে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে ক্ষার ধাতুর সক্রিয়তা কমে কিন্তু হ্যালোজেনের সক্রিয়তা বাড়ে। আবার বলছে শ্রেণী বরাবর নিচের দিকে গেলে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে ক্ষার ধাতু এবং হ্যালোজেন উভয়ের সক্রিয়তাই কমে। আর শ্রেণী বরাবর নিচের দিকে গেলে পরমাণু ক্রমাঙ্ক 1 মিনিট, দেখা যাচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির কোথায় গেল, পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে এই যে ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে ক্ষার ধাতু এবং হ্যালোজেন উভয়ের সক্রিয়তাই বৃদ্ধি পায়। ঠিক আছে, আর লাস্ট কি বলছে, শ্রেণী বরাবর নিচের দিকে গেলে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে ক্ষার ধাতুর সক্রিয়তা বাড়ে কিন্তু হ্যালোজেনের সক্রিয়তা কি হয়, কম। তাহলে এটা এখন আমাদেরকে জানতে হবে যেটা আমরা কিরকম করে অ্যাটেন্ড করবো। তাহলে এই ধরনের যে কোয়েশ্চেন গুলো হয়, যদি আমরা না জানি তাহলে কিন্তু এটা আনসার করা সম্ভব হয় না, তাই না? মানে এর জন্য কোনো বেশি স্ট্রিক্ট থাকে না। এটাকে কিন্তু আমাদেরকে কনসেপ্টটা জানতে হবে, তাহলেই এই ধরনের কোয়েশ্চেন আমরা সলভ করতে পারবো, আদারওয়াইজ কিন্তু পারবো না। রাইট? আচ্ছা, তাহলে এটাকে আমরা এখন সলভ করার ট্রাই করি। কি বলেছে, শ্রেণী বরাবর যদি আমরা নিচের দিকে যাই তাহলে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে ক্ষার ধাতুর সক্রিয়তা কম কিন্তু হ্যালোজেনের সক্রিয়তা হচ্ছে বাড়ে। তাহলে মানে বলতে যখন আমরা শ্রেণী বরাবর ক্ষার ধাতুর ক্ষেত্রে যখন আমরা যাচ্ছি, তাহলে উপর থেকে নিচে গেলে ক্ষার ধাতুর সক্রিয়তা কমে, কিন্তু যখন আমরা হ্যালোজেনের ক্ষেত্রে তোমার উপর থেকে নিচের দিকে আসতে থাকি তখন সেটা সক্রিয়তা তোমার বাড়তে থাকে। আচ্ছা, ক্ষার ধাতু হচ্ছে গ্রুপ 1 এর যে এলিমেন্ট গুলো, গ্রুপ 1। ক্ষার ধাতু কোনটা? ক্ষার ধাতু হচ্ছে গ্রুপ 1। আর আমাদের কি বলেছে, হ্যালোজেন। হ্যালোজেন কোনটা? হ্যালোজেন হচ্ছে আমাদের গ্রুপ 7। ঠিক আছে, তারপরে বলেছে শ্রেণী বরাবর নিচের দিকে গেলে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে ক্ষার ধাতু এবং হ্যালোজেন
উভয়ের সক্রিয়তাই কমে যায়। তারপরে বলছে যে শ্রেণী বরাবর যদি আমরা নিচের দিকে যাই তাহলে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে ক্ষার ধাতু আর হ্যালোজেন উভয়ের সক্রিয়তাই বাড়তে থাকে। আচ্ছা, আর লাস্টেরটা বলছে শ্রেণী বরাবর নিচের দিকে গেলে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে ক্ষার ধাতুর সক্রিয়তা বাড়ে, কিন্তু হ্যালোজেনের সক্রিয়তা কি হয়, কমে যায়। আচ্ছা, এবার ক্ষার ধাতু মানে গ্রুপ ওয়ান এর ক্ষেত্রে কি হয়, যত আমরা শ্রেণীর ওপর থেকে নিচের দিকে আসতে থাকি তত এগুলোর সক্রিয়তা বাড়তে থাকে। ঠিক আছে, যেমন ওরা উপরে আছে হাইড্রোজেন, এবার হাইড্রোজেন থেকে আমরা যত নিচের দিকে যাব তত কি হবে, সক্রিয়তা বাড়তে থাকে। কিন্তু হ্যালোজেনের ক্ষেত্রে কি হয়, যেগুলো গ্রুপ 17 আছে একদম উপরে আছে হলো ফ্লুরিন, এবার ফ্লুরিন থেকে আমরা যত নিচের দিকে যেতে থাকবো তত কি হতে থাকবে, এর সক্রিয়তা কিন্তু কমতে থাকে। সেজন্য মানে ক্ষার ধাতুর ক্ষেত্রে আমাদের মানে গ্রুপ ওয়ান এর ক্ষেত্রে যত আমরা উপর থেকে নিচে নামবো ক্ষার ধাতুর সক্রিয়তা কিন্তু তত আমাদের বাড়তে থাকবে। কিন্তু হ্যালোজেনে যখন আমরা উপর থেকে নিচে নামতে থাকবো তখন কিন্তু তার সক্রিয়তাটা কমবে। সেজন্য রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার হবে হচ্ছে ডি। বলছে শ্রেণী বরাবর নিচে থেকে নিচের দিকে গেলে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে ক্ষার ধাতুর সক্রিয়তা বাড়ে, কিন্তু হ্যালোজেনের সক্রিয়তা কম। তাহলে আমার ঠিক আনসার কোনটা হবে? ডি হবে। নেক্সট বলছে নিচের কোন বিবৃতিটি ভুল? আবার কোনটা ভুল জিজ্ঞেস করেছে। আচ্ছা, বলছে পর্যায় সারণীর প্রথম শ্রেণী বরাবর নিচের দিকে গেলে মৌলসমূহের পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ বৃদ্ধি পায়। ঠিক এটা, ঠিক এটা আমরা জানি। তাহলে এটা হচ্ছে ঠিক, কিন্তু মানে এক্ষেত্রে ঠিক, কিন্তু কোয়েশ্চেন ওয়াইজ ভুল, কারণ এটা ঠিক উত্তর হবে না, কোনটা ভুল আমাদের জানতে চেয়েছে। আচ্ছা, তারপর বলছে পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে গেলে মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পায়। এটাও ঠিক। এটা যদি ঠিক মানে কোয়েশ্চেন আনসারে মানে কোয়েশ্চেন আন্দাজে এটা আমার আনসার হবে না। আচ্ছা, তারপরে বলেছে যে আইসো ইলেকট্রনিক আয়ন সমূহের ক্ষেত্রে, আইসো ইলেকট্রনিক মানে যাদের ইলেকট্রনের যে সংখ্যাটা সেটা হচ্ছে সেম, ক্যাটায়নের পজিটিভ চার্জের মাত্রা যত কম হয় তা ততই হচ্ছে আয়নীয় ব্যাসার্ধ তত হ্রাস পায়। আয়নীয় ব্যাসার্ধ তত হ্রাস, পজিটিভ চার্জের মাত্রা যত কমে, পজিটিভ চার্জ যদি কম হয় তাহলে আমাদের আয়নীয় ব্যাসার্ধের মান বাড়তে মানে আয়নীয় ব্যাসার্ধ তত হ্রাস পায়, মানে ব্যাসার্ধ কমতে থাকে। যদি পজিটিভ চার্জের মান কম হয় তাহলে ব্যাসার্ধ হ্রাস পেতে থাকে। এটা কেমন ব্যাপার হলো? তারপরেরটা কি বলছে পড়ি। বলছে আইসোইলেকট্রনিক আয়ন সমূহের ক্ষেত্রে অ্যানায়নের নেগেটিভ চার্জ যত বেশি হয় আম, আয়নীয় আধান তত বৃদ্ধি পাবে। আমরা এটা জানি যে যত নেগেটিভ চার্জ আমাদের বাড়বে তত আমাদের ব্যাসার্ধ কি হবে, বাড়তে থাকবে, তাই না? আর থার্ড নাম্বারটা কি বলছে যে ক্যাটায়নের পজিটিভ চার্জের মাত্রা যত কম হয় আয়নীয় ব্যাসার্ধ তত হ্রাস। যদি আমাদের ক্যাটায়নের পজিটিভ চার্জটা যদি বাড়ে, যদি পজিটিভ চার্জ যদি বাড়ে তাহলেই তো আমাদের আয়নীয় ব্যাসার্ধের মান কম হবে। যদি মানে কি বলছে যে এখানে বলছে যে যদি ক্যাটায়নের পজিটিভ চার্জের মান কম হয় তাহলে ব্যাসার্ধটা হ্রাস পায়। সেটা তো হয় না। যদি ক্যাটায়নের পজিটিভ চার্জের মান যদি আমার বাড়ে, বলছে আইসো ইলেকট্রনিক, এরকম একটা অবস্থা যদি আমার ক্যাটায়নের পজিটিভ চার্জ যদি আমার বাড়তে থাকে তাহলে আমার তত বেশি আয়নিক ব্যাসার্ধটা কম হতে থাকবে। তাহলে এই ক্ষেত্রে কোনটা আমার ভুল আছে? সি। বাকি তিনটে কিন্তু আমাদের কারেক্ট আছে, সেজন্য সেই তিনটে আনসার হবে না। আনসার কোনটা হচ্ছে সিটা, কারণ সি এর যে আনসারটা আছে সেটা ভুল আছে। ওকে, নেক্সট বলছে নিচের কোনটির কোনো একক নেই, যে কোনটির কোনো একক নেই। যেখানে আমাদেরকে অপশন কি কি দিয়েছে, আমাদেরকে অপশন দিয়েছে হলো ইলেকট্রোনেগেটিভিটি, আয়নন শক্তি, ইলেকট্রন আসক্তি আর এক্সাইটেশন বিভব। এগুলির মধ্যে আমাদেরকে বলেছে যে আমাদের বের করতে হবে যে কোনটার কোনো একক নেই। আচ্ছা, ইলেকট্রোনেগেটিভিটি কি? ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে আমাদের কোথায় গেল, ইলেকট্রোনেগেটিভিটি। তারপরে কি বলেছে, আয়নের শক্তি মানে আমাদের যেটা গ্রাউন্ড স্টেটে থাকা কোন একটা মৌলের আমরা ইলেকট্রনটাকে বের করার জন্য যতটা পরিমাণ শক্তি লাগে, শক্তি যেটা ইলেকট্রন আসক্তি, এক্সাইটেশন বিভব, এগুলো কিন্তু যেটা শক্তি হয় তার কিন্তু একটা প্রপার একক থাকে। আমাদের বলেছে ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি যেটা ইলেকট্রোনেগেটিভিটির কিন্তু কোনো একক নেই। এই বাকি তিনটার কিন্তু একক আছে, কিন্তু ইলেকট্রোনেগেটিভিটির কিন্তু আমরা কোনো রকম একক পাবো না। সেজন্য এক্ষেত্রে আমরা কোনটা আমাদের ঠিক আনসার হবে, ইলেকট্রোনেগেটিভিটি। ওকে, নেক্সট বলছে পর্যায় সারণীর পঞ্চম পর্যায় মৌলের সংখ্যা কত?
পঞ্চম পর্যায়ে, তো বলছি পঞ্চম পর্যায়ে আমাদের টোটাল মৌলের সংখ্যা কটা? এটা আমরা জানি পঞ্চম পর্যায়ে টোটাল মৌলের সংখ্যা কটা আছে, 18টা। পঞ্চম পর্যায়ে আমাদের কটা মৌল আছে? 18টা। ওকে, চলো নেক্সট। তারপরে বলছে নিচের কোন মৌলটির তৃতীয় আয়নীভবন শক্তি সর্বাধিক? চলো আমরা আরেকটা আয়নীভবন শক্তির কোয়েশ্চেন পেলাম। আয়নীভবন শক্তি দিয়ে কিন্তু অনেক কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে? তো চলো এটা আমরা একবার করি। তো ফার্স্ট আমাদের দিয়েছে ম্যাগনেসিয়াম, বোরন আর বেরিলিয়ামেরটা আমরা আগেও করেছি, তাও আমরা করব বোরন, বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম। আচ্ছা, ম্যাগনেসিয়ামে আমাদের কটা ইলেকট্রন থাকে? ম্যাগনেসিয়ামে আমাদের 12টা ইলেকট্রন থাকে, তাই তো? তাহলে এটা হবে হচ্ছে 1s2, 2s2, 2p6, 10 আর 12, 3s2, 2s2, 2p6, 3s2, 12টা ইলেকট্রন হয়ে গেল ম্যাগনেসিয়ামে। এবার আমাদেরকে বলছে হলো বোরন, রাইট? আচ্ছা, বোরনে কটা ইলেকট্রন থাকছে আমাদের? 5টা, তাহলে 1s2, 2s2, 2p1। বেরিলিয়ামে থাকবে হচ্ছে 4টে, তাহলে 1s2, 2s2। আর অ্যালুমিনিয়ামে থাকবে হচ্ছে 13টা, মানে 1s2, 2s2, 2p6, 3s2, 3p1। তাহলে বলছে তৃতীয় আয়নীভবন শক্তি, মানে দুটো ইলেকট্রন চলে যাওয়ার পরে 3 নাম্বার ইলেকট্রনটা যখন আমাদের আসবে। ওকে, এবার ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যদি আমরা বলি যে তৃতীয় আয়নীভবন শক্তি, মানে দুটো ইলেকট্রন যদি আমাদের অলরেডি চলে যায়, দুটো ইলেকট্রন চলে যাওয়া মানে কি আমাদের 3s এর দুটো ইলেকট্রন চলে গেল, মানে 3s এ আমাদের কি হয়ে গেল? 0 হয়ে গেল। আচ্ছা, বেরিলিয়ামে বলছে দুটো, মানে 2p থেকে একটা, আর 2p থেকে আমাদের একটা ইলেকট্রন গেল, আর তাহলে আমাদের 2s এ একটা ইলেকট্রন আছে। বেরিলিয়ামে যদি দুটো ইলেকট্রন যায়, 2s থেকে যাবে, যদি সেটাকে বের করা অনেক টাফ, তো গেলে 2s থেকেই যাবে, তাহলে 2s এ কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আর অ্যালুমিনিয়াম থেকে যদি আমাদের দুটো ইলেকট্রন যায়, মানে 3p হয়ে যাবে 0, আর 2s হয়ে যাবে 1, 0, 1, মানে আমরা দুটো দুটো করে ইলেকট্রন সরালাম। এবার এই অবস্থায় যখন আমরা 3 নাম্বার ইলেকট্রনটা সরাবো, তাহলে এই ক্ষেত্রে কোনটার ইলেকট্রনটা বের করাটা সব থেকে বেশি টাফ? অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি 3s1 আছে, যে এই একটা ইলেকট্রন আমরা বের করে দিতে পারি, তাহলে এটা 1s2, 2s2, 2p6, মানে নোবেল গ্যাসের মতন কনফিগারেশন পাবে, which is stable। তাহলে এটার ক্ষেত্রে ইলেকট্রনটা বের করা ইজি হবে। আচ্ছা, এখানে বলেছে 1s2, 1s2। এবার বেরিলিয়ামের থেকে যদি আমি এখানে একটা ইলেকট্রন বের করতে চাই, 1s শেলের মধ্যে ইলেকট্রনটা আছে, তাহলে এখান থেকে ইলেকট্রন বের করা কি খুব কঠিন? এটা হিলিয়ামের মতো ইলেকট্রনিক কনফিগারেশন, এটা তখন এখান থেকে তখন ইলেকট্রন বের করা কি খুব টাফ। এবার বোরনের ক্ষেত্রে যদি আমি এখান থেকে এই ইলেকট্রনটা বের করতে পারি, তো এটা 1s2 হিলিয়ামের মতো কনফিগারেশন লাভ করবে, তাহলে এক্ষেত্রে কি হবে আমাদের? ইলেকট্রন বের করাটা টাফ হবে না। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখো 1s2, 2s2, 2p6 হয়ে আছে, তাই না? 1s2, 2s2, 2p6 হয়েছে, কিন্তু এখান থেকে 2p5 এটাকে করতে চাই, এটাও নোবেল গ্যাস কনফিগারেশন, এখান থেকেও ইলেকট্রন বের করাটা কি হবে আমাদের? ইকুয়ালি টাফ হবে। কিন্তু এক্ষেত্রে এটা কি আছে? 2p6 আছে, পি অরবিটালটা নিউক্লিয়াস থেকে একটু দূরে, কিন্তু এস অরবিটালটা কি অনেকটাই কাছে, এস অরবিটালটা কি অনেকটাই কাছে। সেজন্য এখানে সব থেকে বেশি আয়নীভবন শক্তি তৃতীয়টার ক্ষেত্রে ক্রোমটা কি হবে? সব থেকে বেশি হবে বেরিলিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে হবে হচ্ছে আমাদের কোথায় গেল? বোরন আর অ্যালুমিনিয়াম। ঠিক আছে, তাহলে এখানে আমাদের আনসার কোনটা হচ্ছে? আমাদের আনসার হচ্ছে হলো বেরিলিয়াম। ওকে, এক্ষেত্রে বোরন আর অ্যালুমিনিয়ামের মধ্যে কোনটারটা হচ্ছে বেশি বা কম হবে, সেটা কিন্তু এরকম অ্যাপারেন্টলি বলা যায় না, কিন্তু কোনটারটা সব থেকে বেশি হবে সেটা আমরা কিন্তু শিওরলি বলতে পারবো, সেটা হচ্ছে আমাদের বেরিলিয়াম। ওকে, নেক্সট। এবার বলছে নিচের কোন ইলেকট্রন বিন্যাসটি নোবেল গ্যাস বোঝায়? নিচের কোন ইলেকট্রন বিন্যাসটি নোবেল গ্যাস বোঝায়? এখানে আমরা 4টে ইলেকট্রন বিন্যাস নিয়ে এসেছি, আমাদেরকে বলতে হবে যে এখান থেকে কোনটা হচ্ছে আমাদের নোবেল গ্যাসের মতন ইলেকট্রনিক কনফিগারেশন বোঝায়। আচ্ছা, এখানে এস আছে আর পি আছে, তাহলে চলো আমরা আঁকি এস, পি।
এখানে কি ফার্স্ট আমরা লাস্টের থেকে স্টার্ট করছি, বলেছে NH2 NP3, মানে NS এ 2 আছে আর NP3 মানে NH2 NP3। আমরা কি জানি নোবেল গ্যাস যেটা হয় সেটার যেটার অরবিটালটা সেটা হয় ফুলফিল। নোবেল গ্যাসের অরবিটাল কি হয়? ফুলফিল্ড অরবিটাল হয়। এটা কি ফুলফিল্ড অরবিটাল হয়েছে? না, হয়নি। তাহলে এটা কি হবে না, এটা আমাদের নোবেল গ্যাস কনফিগারেশন হবে। এবার বলেছে NH2 NP4, এখন দুটো অরবিটাল ফাঁকা আছে, তার মানে এটাও আমাদের নোবেল গ্যাস কনফিগারেশন হবে না। এবার বলেছে NH2 NP5, NH2 NP5, ঠিক। তাহলে NH2 NP5, তাহলে এখানে এক্ষেত্রেও একটা ফাঁকা আছে, তাহলে এটাও হবে না। যে NH2 NP6, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাসের মতন ইলেকট্রনিক বিন্যাস। তাহলে এটা কোনটা হবে? NH2 NP6। বোঝা গেল কথাটা? তো এটাই আমাদের লাস্ট কোয়েশ্চেন ছিল, আমরা আমাদের লাস্ট কোয়েশ্চেনটা কমপ্লিট করে নিয়েছি। তাহলে এই যে আমরা চ্যাপ্টারটা কিছুদিন ধরে পড়েছি, তার আজকে আমরা তোমার এমসিকিউ গুলো সলভ করলাম। আমরা দেখলাম কিরকম টাইপের কোয়েশ্চেন আমাদের আসতে পারে, কি কি মানে কি কি চ্যাপ্টারের কোন কোন পার্ট গুলো, এই চ্যাপ্টারের কোন কোন পার্ট গুলো খুব বেশি ইম্পর্টেন্ট সেটা আমরা দেখলাম। তো এখন যেই পার্ট গুলো বেশি ইম্পর্টেন্ট সেখান থেকে তোমাদেরকে আরো ভালো করে পড়তে হবে, আরো ভালো মতো করে সেখান থেকে তোমাদেরকে কোয়েশ্চেন গুলো যেটা আছে সেই কোয়েশ্চেন গুলো হচ্ছে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ভালো মতো করে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে থাকো, ভালো মতো করে পড়তে থাকো। তোমাদের কিন্তু পরীক্ষার আগে খুব বেশি টাইম কিন্তু আর নেই। তোমরা ভালো মতো করে পড়ো। আর নেক্সট ক্লাসে আমরা আরেকটা চ্যাপ্টারের এমসিকিউস নিয়ে আসবো, আর সেগুলোকে আমরা ডিসকাস করব। তোমরা ভালো মতো করে পড়ো, যাতে আমরা যখন সেই চ্যাপ্টারটাও করবো সেটাও যেন তোমরা কমপ্লিটলি ঠিকঠাক মতো করে করতে পারো। এমসিকিউ পড়ানোর মধ্যে দিয়ে আমরা চেষ্টা করব কনসেপ্ট গুলোকে ডেলিভার করতে, তোমরাও চেষ্টা করবে জিনিসগুলোকে বোঝার। এরকম করে পড়লে যখন আমরা কোয়েশ্চেন সলভ করতে করতে পড়বো, তখন আমাদের শেখাটা অনেকটা বেশি আপলিফট হবে, ঠিক আছে? তাহলে এভাবে করে আমরা আরো চ্যাপ্টার গুলোর এমসিকিউস একসাথে কমপ্লিট করব। তোমরা ভালো মতো করে প্রিপারেশন নিয়ে নেক্সট দিন আবার খাতা পেন নিয়ে বসবে, আমরা একসাথে কিন্তু আবার এমসিকিউস সলভ করবো, ঠিক আছে? তাহলে পরের দিনের ক্লাসে দেখা হচ্ছে। তার আগে তোমরা খুব ভালো মতো করে নিজের প্রিপারেশনটা খুব ভালো রাখো, আর খুব ভালো মতো করে পড়াশোনাও করতে থাকো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ক্লাসে।